ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আজকে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় ত্রিকোণমিতির 10 অধ্যায়, যেখানে দূরত্ব এবং উচ্চতা নির্ণয় সম্পর্কে বলা হয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, কারণ বিষয়টি তোমাদের কাছে নতুন। তাই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে যদি বোঝার চেষ্টা না করো আর বুঝতে যদি না পারো, তাহলে পরে তোমাদের পরবর্তীতে এই অঙ্কগুলি করতে খুব সমস্যা হবে। তাই চলো আমরা এই দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলি সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা নেব, তারপর পরবর্তীতে অঙ্কগুলি আমরা করব। তো প্রথমে আমরা দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের যে গুরুত্ব, সেই গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। তো এই ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতির যে আবিষ্কার, সে আবিষ্কারের পিছনে মূল কারণ হচ্ছে আমরা যে সমস্ত পাহাড় পর্বত, টাওয়ার, গাছপালা কিংবা উঁচু কোনো স্তম্ভ কিংবা নদীর প্রস্থ বা কোনো দেওয়ালের উচ্চতা, কোনো দালানের উচ্চতা, কোনো ছাদের বা ঘরের উচ্চতা ইত্যাদি বিষয়ে আমরা যেগুলো খুব স্বাভাবিকভাবে পরিমাপ করতে পারি না বা এগুলো নির্ণয় করতে পারি না, সে সকল ক্ষেত্রে এই ত্রিকোণমিতিক অনুপাত বা এই ত্রিকোণমিতির অঙ্কগুলি ব্যবহার করে আমরা খুব সহজেই এগুলির সমাধান পেতে পারি। তাই আমরা বলবো যে এই সমস্ত জটিল বিষয়ের ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতির যে বিভিন্ন ধরনের সূত্রগুলো রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে আমরা আরো কয়েকটি বিষয় জানবো: ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল। ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল সম্পর্কে আমরা কিছুটা ধারণা নেব। দেখো যে ভূতলের উপরের যে কোনো সরলরেখা, ভূতল বা ভূপৃষ্ঠের উপরে যে কোনো সরলরেখাকে আমরা বলবো ভূরেখা। একে শয়ন রেখাও বলা হয়। ভূরেখা বলা হয়, আবার অনেক সময় শয়ন রেখা বলা হয়। ভূরেখা বা শয়ন রেখা। তাহলে ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখাকে আমরা ভূরেখা বলবো বা শয়ন রেখা বলবো। আবার উলম্ব রেখা বা ঊর্ধ্বরেখা, এই ভূতলের সাথে লম্বভাবে দণ্ডায়মান যে কোনো সরলরেখা, ভূতলের সাথে লম্বভাবে দণ্ডায়মান যে কোনো সরলরেখাকে আমরা বলবো উলম্ব রেখা বা ঊর্ধ্বরেখা। উলম্ব রেখা বা ঊর্ধ্বরেখা। যে ভূপৃষ্ঠ বা ভূতলের সাথে লম্বভাবে দণ্ডায়মান যে সকল সরলরেখা রয়েছে সেগুলোকে আমরা ভূরেখা বা উলম্ব রেখা বলবো। এরপরে আছে উলম্ব তল। আমরা উলম্ব তল সম্পর্কে জানবো যে এই ভূরেখা এবং উলম্ব রেখা, ভূরেখা এবং এই ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা ভূমিতলের সাথে বা ভূপৃষ্ঠের সাথে লম্বভাবে যে তল তৈরি করে। অর্থাৎ এখানে আমরা যদি চিন্তা করি যে এটা একটা তল বা পৃষ্ঠ, তাহলে এটা ভূমিতলের এই ভূতলের সাথে লম্বভাবে দণ্ডায়মান আছে। এই এ বি সি যে তল বা পৃষ্ঠ তৈরি করেছে, এই তল বা পৃষ্ঠটাকে আমরা বলবো উলম্ব তল। এটাকে বলবো আমরা উলম্ব তল। তাহলে এই ভূপৃষ্ঠের সাথে আমাদের ঊর্ধ্বরেখা এবং আমাদের ভূরেখা দুটি সমন্বয় করে যে রেখাটা আমরা তৈরি, যে তলটা আমরা তৈরি করেছি, সেই তলটাকে আমরা বলবো বা পৃষ্ঠটাকে আমরা বলবো উলম্ব তল। তাহলে আমরা দেখলাম ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল। আমরা এবার দেখবো উন্নতি কোণ এবং অবনতি কোণ। এটা তোমাদের কাছে নতুন কথা। উন্নতি কোণ এবং অবনতি কোণ, এটা যদি আমাদের কাছে ভূপৃষ্ঠ হয় বা ভূতল হয়, তাহলে পরে এই ভূতলের সাথে আমরা সমান্তরাল একটি সরলরেখা নিব।
এই সরলরেখা ধরো এবি একটি সরলরেখা যেটা ভূতলের সাথে বা ভূপৃষ্ঠের সাথে সমান্তরাল। এবার ভূতলের সাথে সমান্তরাল এবি সরলরেখার উপরে একটা বিন্দু নিলাম, উপরের বিন্দুটি আমরা পি নিলাম। এই পি বিন্দুটি এবি সরলরেখার উপরে, পি বিন্দুটি এবি সরলরেখার উপরে যে কোণ তৈরি করবে সে কোণকে বলা হয় উন্নতি কোণ। তাহলে আমরা দেখলাম যে এবি ভূতলের সাথে সমান্তরাল একটি সরলরেখা। এই সরলরেখার উপরে উলম্ব তলের ভিতরে যে তলটা আমরা কল্পনা করেছি ওই তলের উপরে পি একটি বিন্দু। এই পি বিন্দু এবি সরলরেখার উপরে অবস্থিত, পি বিন্দুটি এবি সরলরেখার উপরে অবস্থিত। এই পি বিন্দু এবি সরলরেখার সি বিন্দুতে, এবি সরলরেখার সি বিন্দুতে যে কোণ উৎপন্ন করছে সে কোণকে বলা হয় উন্নতি কোণ। এখানে সি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ, এটাকে বলা হয় সি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ। সি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ, পি বিন্দুর উন্নতি কোণ। তাহলে আমরা বলবো সি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ। তাহলে এবারে উন্নতি কোণটা আমরা দেখলাম যে সমান্তরাল সরলরেখার উপরে অবস্থিত। আবার সমান্তরাল সরলরেখার নিচে ভূতলের যে কোনো জায়গায় যদি আরেকটি বিন্দু আমরা কল্পনা করি কিউ, ধরি এখানে এটা কিউ বিন্দু, উলম্ব তলের মধ্যে ভূতলের উপরে এবং সমান্তরাল সরলরেখার নিচে, সমান্তরাল সরলরেখার নিচে যদি আমরা কোনো একটা বিন্দু কিউ কল্পনা করি বা ধরে নেই, তাহলে এই কি বিন্দুটি সি বিন্দুতে যে কোণ তৈরি করবে সেই কোণকে অবনতি কোণ বলা হয়। সেই কোণের নাম হচ্ছে অবনতি কোণ। তাহলে মানে কিউ বিন্দু এবি সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে অবনতি কোণ। তাহলে পরে উপরের কোন বিন্দু ওই সমান্তরাল সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা উন্নতি কোণ বলবো। আর কিউ বিন্দু অর্থাৎ এবি সমান্তরাল সরলরেখার নিচের কোন একটা বিন্দু যে কোণ তৈরি করবে সেই কোণকে আমরা অবনতি কোণ বলবো। তাহলে পরে আমরা দেখলাম উন্নতি কোণ এবং অবনতি কোণ। এবার এই উন্নতি কোণ এবং অবনতি কোণ কিভাবে নির্ণয় করা হয় সে বিষয়টা আমরা দেখব। উন্নতি কোণ এবং অবনতি কোণ পরিমাপের যে ক্ষেত্র সেটি আমরা দেখব। এটি যদি সি বিন্দু হয় তাহলে সি বিন্দুতে আমরা একটি চাঁদা নিব, সি বিন্দুতে একটি আমরা চাঁদা নিব। আর এখানে পি বিন্দু আছেই। আমরা এবার চাঁদার এই যে 90 ডিগ্রি বরাবর একটি আমরা সুতা আমরা লটকে দিব। এই সুতা আমরা টাঙিয়ে দেবো। এখানে একটা হালকা ভারী বস্তু রাখবো যাতে সুতাটি টান টান হয়ে থাকে। এবার এখানে আমরা 90 ডিগ্রি বরাবর রাখলাম। এবার চাঁদাটিকে আমরা ধীরে ধীরে ঘুরাবো। চাঁদাটিকে ঘুরিয়ে এই চাঁদার এই সরলরেখাটা, চাঁদার যে সরলরেখা থাকে এই সরলরেখাটা এই বিন্দুর সাথে আমরা ঠিক তাক করব যাতে চাঁদাটা মোটামুটি এই অবস্থানে চলে আসে। চাঁদাটা ঠিক এই অবস্থানে চলে আসবে, 90 ডিগ্রি। এই কোণ পি বিন্দু থেকে পি বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু সবই যেন একই সরলরেখা অবস্থিত হয়। তাহলে আমরা দেখলাম এই চাঁদাটি আস্তে আস্তে এমন ভাবে ঘুরাবো যাতে এই চাঁদার এই বিন্দু, মধ্যবিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু একই সরলরেখায় অবস্থিত হয়। এবার এই চাঁদার যে 90 ডিগ্রি থাকলো, এই 90 ডিগ্রি বরাবর এখানে যে কোণটা তৈরি হয় এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। এই কোণটাকে বলবো আমরা উন্নতি কোণ। কারণ এই সুতাটা এখানে টাঙিয়ে দেওয়ার পরে সুতা তো এদিক ওদিক সরবে না, সুতা স্ট্রেট ভাবে টান টান অবস্থায় থাকবে। চাঁদাটা আমরা ঘুরাবো এই 90 ডিগ্রি থেকে চাঁদাটা যতখানি ঘুরবে, যত ডিগ্রি কোণে
এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ, আমরা মনে রাখবো। আর অনুরূপ ভাবেই আমরা অবনতি কোণ নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখলাম উন্নতি কোণ কিভাবে পরিমাপ করতে হয়। এবার আমরা দেখব এই দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের জন্য আমাদের যে চিত্র অঙ্কন করতে হবে সেই চিত্রগুলো সম্পর্কে আমরা দেখব। চিত্রগুলো অবশ্যই যেন আমাদের বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, বর্ণনার সাথে চিত্র যেন অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হয়। এগুলো তোমাদের বইয়েও লেখা আছে, যাতে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ হয়। অ্যাকুরেট যদি শতভাগ না হয় তারপরেও যেন দেখলে বোঝা যায় যে চিত্রটা কি মানে অঙ্কন করা আছে। আমরা একদম অস্বাভাবিক কোনো চিত্র অঙ্কন করব না। দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে এই ত্রিকোণমিতিতে আমাদের প্রাথমিকভাবে 5টি কোণের কথা বর্ণনা করা আছে। একটা 0 ডিগ্রি, একটা হলো 30 ডিগ্রি, একটি হলো 45 ডিগ্রি, একটি হলো 60 ডিগ্রি, একটি হলো 90 ডিগ্রি। তবে আমরা এই প্রাথমিক যে ত্রিকোণমিতির অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলিতে আমাদের দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে 3টি কোণ ব্যবহার করা হয় সাধারণত: 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আমরা অন্য কোনো সময় 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি নিয়ে আলোচনা করব। এখন এই 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই ক্ষেত্রে চিত্র কিভাবে আমরা অঙ্কন করব প্রথমত আমরা সেটি দেখব। চিত্র অঙ্কন করার সময় যদি 45 ডিগ্রি হয় তাহলে লম্ব আর ভূমি আমাদের সমান হতে হবে। আমরা আরেকটি বিষয় জানি, এর আগে আমরা ভালোভাবে জেনেছি যে ত্রিকোণমিতির অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে ত্রিকোণমিতির সমাধান করার জন্য যে জ্যামিতিক চিত্র ব্যবহার করা হয় সেটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি ইতিপূর্বে যে সমকোণী ত্রিভুজ নিয়ে ত্রিকোণমিতি সাধারণত আলোচনা করে। এই সমকোণী ত্রিভুজের 3টি যে বাহু থাকে সে বাহু 3টির নাম হচ্ছে একটি লম্ব, একটি ভূমি আর একটি হচ্ছে অতিভুজ। আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। সাধারণত যে বাহুটা আমরা লম্বভাবে অঙ্কন করি তাকে লম্ব বলি, আর যেটি ভূমি সমান্তরালে থাকে তাকে ভূমি বলি। কিন্তু এই ক্ষেত্রে ভূমি এবং লম্ব আমাদের একদম পার্টিকুলার ভাবে উল্লেখ করা যাবে না, কারণ এখানে অতিভুজের সাথে যে কোণটা তৈরি করা থাকবে উন্নতি কোণ, সেই উন্নতি কোণের সাথে সংশ্লিষ্ট যে বাহু সেটাকে আমরা ভূমি ধরবো। কোণটা যদি কোনো কারণে এখানে নির্ণয় করা থাকে তাহলে পরে এটাকে আমাদেরকে ভূমি ধরতে হবে। কথাটি আবার শুনো, যে এখানে সাধারণত এটি লম্ব বলি আমরা, এটি ভূমি বলি, কিন্তু অঙ্কের বর্ণনায় অঙ্কে যে বর্ণনা দেওয়া থাকবে তাতে কোনটা কোনো কারণে যদি এখানে চলে আসে তাহলে এটাকে আমরা ভূমি ধরবো আর এটাকে ধরবো আমরা লম্ব। অঙ্ক করার সুবিধার জন্য আমাদের এই কাজটি করতে হবে। তো এই ভূমিটাকে আবার সন্নিহিত বাহু বলা হয়, ভূমিকে বলা হয় সন্নিহিত বাহু। ভূমিটাকে আমরা বলি সন্নিহিত বাহু, অতিভুজের সাথে সন্নিহিত বাহু এবং যে কোণটা দেওয়া থাকে সে কোণটার সাথে লাগালাগি বাহু, তাই এটাকে আমরা সন্নিহিত বাহু বলি। আর লম্বকে বলি আমরা বিপরীত বাহু, লম্বকে সাধারণত বলি আমরা বিপরীত বাহু। এই কোণের বিপরীত বাহু লম্ব। এখানে যদি কোণ থাকে তাহলে এটা হবে লম্ব, এখানে কোণ থাকলে এখানে হবে লম্ব। অঙ্কের বর্ণনা অনুসারে কোণ যেখানে হবে কোণের সাথে যেটা লাগালাগি বাহু থাকবে সেটা হবে ভূমি, এটাকে সন্নিহিত বাহু বলি, এটা আমরা যেন ভুল না করি। তো 45 ডিগ্রি কোণ যখন আমরা অঙ্কন করব তখন আমাদের লম্ব আর ভূমি হবে সমান, লম্ব সমান হবে ভূমি, লম্ব সমান হবে ভূমি। 45 ডিগ্রি কোণ অঙ্কন করার সময় আমরা অবশ্যই দেখব যে লম্ব আর ভূমি যেন সমান হয়। লম্ব
লম্ব আর ভূমি যেন সমান হয়, তাহলে এটা আর এটা সমান। আবার যখন আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করব, 30 ডিগ্রি কোণ অঙ্কন করার সময় ভূমির যেটুক নিব আমরা, ভূমির মোটামুটি প্রায় ডবলের কাছাকাছি, ডবলের চাইতে একটু কম নিব আমরা। ভূমির সাথে 30 ডিগ্রি কোণ অঙ্কন করার সময় ডবলের চাইতে একটু কম নেব লম্ব, তাহলে পরে এটা হবে এবার দেখি আমরা চিত্র অঙ্কন করব। 45 ডিগ্রি কোণ যখন আমরা অঙ্কন করব তখন আমাদের ভূমি এবং লম্ব হবে সমান, ভূমি এবং লম্ব হবে সমান, তাহলে এটা হবে 45 ডিগ্রি কোণ, তাহলে এটা হবে 45 ডিগ্রি কোণ। তাহলে আমরা দেখলাম যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করার সময় লম্ব এবং ভূমিকে আমরা সমান করব, লম্ব এবং ভূমিকে আমরা সমান আঁকবো। আর যখন 30 ডিগ্রি কোণ আঁকবো তখন লম্ব আমরা যত বড় নিব, ভূমি তার ডবলের চাইতে একটু ছোট নিব, ভূমি তার ডবলের চাইতে একটু ছোট নিব। 30 ডিগ্রি কোণ অঙ্কন করার সময় আমরা লম্ব যত বড় নিব, ভূমি তার ডবলের চাইতে একটু কম নিব। এটার অ্যাকুরেট মাপ হচ্ছে যে লম্ব যদি 1 হয়, 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব যদি 1 হয় তাহলে পরে ভূমি হবে প্রায় 2.5, 1.73, 1.73, এটা হবে ভূমি। আর 60 ডিগ্রি কোণ অঙ্কন করার সময় ঠিক এটা উল্টা করব, কারণ এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণ বা 60 ডিগ্রি কোণ অঙ্কন করার সময় আমরা করব কি, ভূমি আমরা যত বড় নিব, লম্ব তার ডবলের একটু ছোট নিব, লম্ব নিব তার ডবলের চাইতে একটু ছোট। তাহলে আমরা দেখলাম এটা 60 ডিগ্রি কোণ, ভূমি যতখানি নিব আমরা, লম্ব তার ডবলের চাইতে একটু কম নিব আমরা, এটা হবে 30 ডিগ্রি। তাহলে দেখো চিত্র 3টি আমরা দেখলাম, যখন 45 ডিগ্রি তখন লম্ব ভূমি সমান, যখন 30 ডিগ্রি আমরা আঁকবো এখানে, তখন 30 ডিগ্রি আঁকতে গেলে আমরা লম্ব যত বড় নিব, ভূমি তার ডবলের চাইতে একটু ছোট নিব, একদম 2.5 পরিমাপ। আর 60 ডিগ্রি কোণ অঙ্কন করার সময় ভূমি যত বড় নিব, লম্ব তার ডবলের চাইতে একটু ছোট নিব। তাহলে পরে আমরা বিষয়গুলো দেখলাম যে কিভাবে চিত্রগুলি অঙ্কন করতে হয়। আর চিত্রের ক্ষেত্রে একটি কথা বললাম যে যদি কোনো কারণে আমাদের এখানে কোণটি বর্ণনা করা থাকে তাহলে পরে এটা ভূমি ধরবো, এটা লম্ব ধরবো। আর যদি এখানে কোণ হয় তাহলে পরে আমরা এটা ভূমি ধরবো, এটা লম্ব ধরবো। এবার উন্নতি কোণ এবং অবনতি কোণ আমরা আঁকবো। যে যদি উন্নতি কোণ বলা হয় তাহলে আমরা সব সময় একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ অঙ্কন করার সময় যদি উন্নতি কোণ বলা হয় তাহলে কোণটা হবে এখানে, উন্নতি কোণ হলে এখানে। আর অবনতি কোণ যদি বলা হয় তাহলে পরে আমরা এখানে এটার সমান্তরাল সরলরেখা এখানে আঁকবো এবং অবনতি কোণটা ধরবো এখানে। চিত্র আঁকার সময় আমরা এটা দেখবো যে এটার সমান্তরাল এখানে আঁকবো এবং এটা হবে অবনতি কোণ। পরবর্তীতে আমার যেহেতু এটা সমান্তরাল, তাহলে এটা আর এটা একান্তর কোণ, তাহলে অবনতি কোণ যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটাও 30 ডিগ্রি। আবার দেখো যে আমরা যখন অবনতি কোণ অঙ্কন করব তখন আগে সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ অঙ্কন করার পরে আমরা এখানে সমান্তরাল সরলরেখা টানবো এখানকার। এই সমান্তরাল সরলরেখা ধরো যদি এটা এবি হয় তাহলে পরে এটা আমরা সিডি অঙ্কন করব সমান্তরাল, এবি সমান্তরাল সিডি। এবি সমান্তরাল সিডি হয় যেহেতু এসি ভাদের ছেদক, এসি ভাদের ছেদক, অতএব এটা হবে অর্থাৎ এ সি ডি কোণ হবে, এ সি ডি কোণ সমান হবে সি এ বি কোণ, কারণ এরা একান্তর কোণ, কারণ হচ্ছে এরা একান্তর কোণ, এটি হচ্ছে একান্তর কোণ। তাহলে আমরা বুঝলাম অবনতি কোণ কিভাবে আমরা অঙ্কন করব। আশা করি সবকিছু বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।